দেখছিলেন বলা না বলা নাগরিকের প্রতিদিনকার অনুষ্ঠান সংবাদ ভিত্তিক। শুরুতে তাহমিয়া সঙ্গীতা জানাচ্ছিলেন দিনের উল্লেখযোগ্য খবর। এই পর্যায়ে আমরা আজকে নির্ধারিত বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন দেশ জুড়ে চলছে নির্বাচনের তৎপরতা। বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী মনোনয়ন দিয়েছে। চূড়ান্ত তালিকা হয়তো আমরা প্রত্যাহারের পরে জানতে পারবো। এর মধ্যে বিভিন্ন দল জোট তারা নানান রকমের প্রস্তুতি তৎপরতা নিয়ে কাজ করছে। নির্বাচন কমিশনও তাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। সব মিলিয়ে নির্বাচনী রাজনীতিতে ভরপুর এখন দেশের সবখানে। নির্বাচনে যেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দল এবং জোটগুলো আছে, তারাই নির্বাচনে মূল ভূমিকা পালন করে এবং বিগত ইতিহাস থেকে বোঝা যায় যে বড় রাজনৈতিক দলগুলোই নির্বাচনে বড় ভূমিকা রাখে, জয় পরাজয় তাদের মধ্যে নির্ধারিত হয়। কিন্তু বাংলাদেশে বাম ধারাদের রাজনীতি আছে, তাদের যে আদর্শ, তারা সেই আদর্শ নিয়ে রাজনীতি করছে, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করেও সেই পথেই তারা আছেন। কিন্তু নির্বাচনের যে রাজনীতি, নির্বাচনের মাঠে বাম রাজনৈতিক দলগুলোর উপস্থিতি যতটা, তার সাফল্য ঠিক ততটা না। যদিও তাদের রাজনৈতিক এজেন্ডা, তাদের জনগণের জন্য, দেশের জন্য যেসব কর্মসূচি, সেগুলো অনেক প্রশংসিত হয়, কিন্তু ভোটের মাঠে তাদের অবস্থান আসলে খুব বেশি সুবিধা করতে আমরা দেখি না। আমরা এবারে 30 ডিসেম্বরে যেই নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনকে কেন্দ্র করে বাম রাজনৈতিক দলগুলোর কি অবস্থান এবং বিগত দিনে কেমন ছিল, ভবিষ্যৎ কি হতে পারে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই আমরা আজকে আলোচনার বিষয়ের নাম দিয়েছি নির্বাচনে বাম রাজনীতি। আজকের বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব নূর আলম লেনিন। তিনি একসময় বাম রাজনীতির সাথে ছিলেন, এখন আওয়ামী লীগ বা ডান রাজনৈতিক দলের সাথে আছেন। দু ধরনের অভিজ্ঞতাই তার রয়েছে। এছাড়া আমাদের সাথে আছেন কমরেড খালিকুজ্জামান। তিনি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক। অনেক বছর ধরেই নিবেদিত প্রাণ এই রাজনৈতিক ব্যক্তিত্ব বাম রাজনীতিতে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনারা নিশ্চয়ই আমাদের সাথে যোগ দেবেন, আজকের বিষয় নিয়ে প্রশ্ন করবেন, মতামত দেবেন, সেই আশায় আছি। আমাদের সাথে বোকায়ও আছে, সেটাও নিশ্চয়ই আপনাদেরকে মনে আছে। লেনিন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনার একটা উজ্জ্বল বাম রাজনীতির অভিজ্ঞতা বা অতীত আছে, আবার আওয়ামী লীগের মতো ডান রাজনৈতিক দল যাদেরকে বলেন খালেক ভাইরা, সেই দলের সাথেও দীর্ঘদিন ধরে আছেন। বাংলাদেশের এই দুই ধারার রাজনীতি সাথে আপনার সম্পৃক্ততার প্রেক্ষিতে যদি আমি জানতে চাই যে বাম রাজনৈতিক দলগুলো জনগণের কাছে পৌঁছা, তাদের সমর্থন নেয়া বা নির্বাচনে জিতে একটা ভালো অবস্থানে যাওয়ার ক্ষেত্রে আমি যদি বলি ব্যর্থতা শব্দটি, কারণটা কি? ধন্যবাদ। আমি আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আমাদের দেশে যে নতুন ধারার স্থানীয় সরকারের নজির স্থাপন করেছিলেন আমাদের ঢাকা উত্তরের সাবেক মেয়র প্রয়াত আনিসুল হকের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আপনাকে আপনার এই যে আমার পরিচয় দানের ক্ষেত্রে আমি প্রথমেই এটা নোটিশ করতে চাই যে আপনি বলেছেন বাম আর আমাকে বানালেন আওয়ামী লীগের ডান। আওয়ামী লীগ কি ডানপন্থী দল? এরকম কোনো মূল্যায়ন আওয়ামী লীগও করে নাই, আর আমার মনে হয় না যে বাংলাদেশে করে। আওয়ামী লীগকে আমাদের যারা বাম তারা এই তারা কি বললো সেটা তো বড় ব্যাপার না। আওয়ামী লীগ তার জন্মলগ্ন থেকে এই পর্যন্ত কখনোই সেটা ডানপন্থী বলতে সাধারণভাবে যেটা বলা হয় সেরকম কোনো ডানপন্থী দল ছিল না। এখানে ডানপন্থী উপাদান যেমন আছে এটা সত্য, কিন্তু এইটা সচরাচর আমরা এটাকে বলি মধ্য বাম, অথবা আপনি ওই সকল তত্ত্বকথা, ওই সকল কনোটেশন বাদ দিয়ে যদি বলেন আওয়ামী লীগ হচ্ছে মূল ধারার সম্মুখপন্থী দল। হ্যাঁ, আমি বলি যে আপনি কোন পন্থী, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি ডান না বাম, আমি বলি আমি সম্মুখপন্থী। হ্যাঁ, সুতরাং আওয়ামী লীগকে ডানপন্থী বলাটা সঙ্গত আমি মনে করি না। এক। দুই নম্বর, এবার আপনার প্রশ্নে আসি। প্রথমত হচ্ছে যে এটা ঠিকই যে আমাদের দেশে বাম আন্দোলনের একটা গৌরবোজ্জ্বল অতীত আছে এবং দেশ ভাগের আগে থেকে এখানে
কমিউনিস্ট আন্দোলন, বাম আন্দোলন, কৃষক আন্দোলন, খ্যাত মজুর আন্দোলন, ট্রেড ইউনিয়ন আন্দোলন হয়েছে। এবং গোটা পাকিস্তান আমল জুড়ে পার্টিকুলারলি ছাত্র আন্দোলনের মধ্যে বাম আন্দোলনের ব্যাপক প্রভাব, সেটা আমরা দেখেছি। বুদ্ধিজীবীদের মধ্যে বামদের একটা প্রভাব ছিল। কিন্তু ভোটের বিবেচনায় কখনোই বাম কোনো নিয়ামক শক্তি হয়ে উঠতে পারেনি বা কোনো ধর্তব্যের মধ্যে তাদের অবস্থানটা আসতে পারেনি। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে বাম শক্তি যারা বলা যেতে পারে ক্লাসিক্যাল বাম, বাসদ বা আমাদের খালেকুজ্জামান ভাইরা তো স্বাধীনতার পরের বাম, আর সিপিবি আমি যেটা করতাম তারা হচ্ছে ক্লাসিক্যাল ধারার বাম, অর্থাৎ কমিউনিস্ট পার্টি। তো এটা বলা যায় যে হ্যাঁ, আপনার সোভিয়েত ইউনিয়নের পতনের পূর্ব পর্যন্ত এই সকল বামই, পার্টিকুলারলি মূলধারার বাম দলগুলোর মধ্যে এক ধরনের গণভিত্তি প্রসারিত করার প্রচেষ্টা ছিল এবং তারা অতীতের বিভিন্ন নির্বাচনে অংশগ্রহণ করার চেষ্টা করেছে। সবচেয়ে বড় কথা হলো যে রাষ্ট্র ক্ষমতা অর্জনের জন্য, দখলের জন্য তারা যে বৈপ্লবিক পন্থায় সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করব, অন্তত আমি যেই ধারায় ছিলাম সেখানে এই চিন্তাটা প্রধানত ছিল না। মূলত ছিল যে জনগণকে মোবিলাইজ করে, হ্যাঁ, সেই চেহারাটা কি নিবে পার্টিকুলারলি ক্ষমতা দখলের সময় সেটা পরের ব্যাপার, কিন্তু এই সাংবিধানিক পথেই জনগণকে মোবিলাইজ করতে হবে। সশস্ত্র বিপ্লব না, সাংবিধানিক ধারাতে শান্তিপূর্ণ পন্থায় গণভিত্তি সম্পন্ন একটা দল গড়ে তুলতে হবে। সেই উদ্যোগ পার্টিকুলারলি স্বাধীনতার পরে সিপিবি মোহাম্মদ ফরহাদের নেতৃত্বে বিশেষভাবে এটা নেয় এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন নির্বাচনেও কতগুলো সুনির্দিষ্ট পকেটে যেখানে তাদের প্রভাব বেশি তারা নির্বাচন করার চেষ্টা করে। কিন্তু আফটার দ্য ফল অফ সোভিয়েত ইউনিয়ন সিপিবি ভেঙে যায়। হ্যাঁ, আমি যেই সিপিবিতে ছিলাম সেই সিপিবির প্রধান অংশ, মেজরিটি, প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ তারা সিপিবি থেকে প্র্যাকটিক্যালি বেরিয়ে আসেন এবং বেরিয়ে এসে এক পর্যায়ে কেউ গণফোরাম করেন, আমরা আওয়ামী লীগে যাই, কেউ কেউ বিএনপিতেও গেছে। কিন্তু কাজেই থেকে যায় মানে মুজাহিদুল ইসলাম সেলিমের নেতৃত্বে এখন যে ধারাটা আছে সেইটা। সুতরাং সেই দিক থেকে আপনি বলতে পারেন যে সমাজতন্ত্রের বিশ্বব্যাপী যেই ব্যবস্থা হিসেবে তার পতনের পরে আমাদের দেশে সামগ্রিকভাবে এটার এক ধরনের মানে ব্যর্থতা না হলেও একটা মানে স্থবিরতা, এটা তার প্রভাবে এখানকার বাম শক্তির যে উত্থান যুগ বা সম্ভাবনার যুগটাকে অনেকটাই সেটা নিঃশেষিত হয়ে আসে। এবং এরপরও কেন খালেক ভাইরা সেই ধারায় আছেন সেটা জানবো। আর তার আগে দর্শক আছেন, আমরা একটু প্রশ্নগুলি নিয়ে নিই। কে বলছেন কোত্থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামরুজ্জামান লাবলু, নাটোরের লালপুর থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্নটা হচ্ছে খালেকুজ্জামান ভাইয়ের কাছে, বিএনপি যতদিন নির্বাচনে আসলো না, 14 সালেও নির্বাচনে আসলো না, তখন বাম সংগঠনগুলো নির্বাচনে আসলো না। এবারও বিএনপি যতদিন ঘোষণা না দিল নির্বাচনে যাওয়ার, ততদিন বাম সংগঠনগুলো ঘোষণা দিল না। বিএনপি যেই নির্বাচনে আসার ঘোষণা হলো তখন বাম সংগঠনগুলো ঘোষণা দিল। আসলে বিএনপির সঙ্গে বাম সংগঠন কোনো সম্পর্ক আছে কিনা, কোন সম্পর্ক আছে কিনা। আরেকটা ভাইয়া আরেকটা প্রশ্ন, যে মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা, আমরা বাম সংগঠনগুলো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি অবশ্যই জানি, কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান জয় বাংলা বাম সংগঠনগুলো কেন দেয় না? জি, দুটি প্রশ্ন খালেক ভাইয়ের কাছে। ধন্যবাদ আপনাকে। এরপর কে আছেন দয়া করে নাম বলে প্রশ্নটা করেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জি বলুন। হ্যাঁ বলছি, আমাদের রাজনৈতিক নেতারা কি ভালো নির্বাচন করার মতো দক্ষতা তাদের নাই, নাকি তারা ইচ্ছাকৃত ভাবে করেন না?
নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে যারা এখানে দুইজনের সিনিয়র, ওনাদের বয়স 70-এর উপরে, এই যে ভালো নির্বাচন করতে পারেন এই বয়সে এসে, তাদেরকে লজ্জা হয় না? তারা এটাই সন্তুষ্ট? ধন্যবাদ আপনাকে। তারপর কি আছেন? ধন্যবাদ আপনাকে। খালিদ ভাইয়ের প্রশ্ন দুটো নিয়ে নেই। একটা বলছিল যে বিএনপিকে অনুসরণ করে নির্বাচনে আসার বিষয়। নির্বাচনের প্রসঙ্গে আসলে আমি একটা জবাব দেই। আগের কথাটা একটু শেষ করে ফেলি, কারণ এটা বলা হয়েছিল যে বাম এবং ডানের যে কথাটা আছে সেটা হলো আসলে একটা এই সমাজ ব্যবস্থা যখন একটা পুঁজিবাদী ব্যবস্থা চলমান থাকে তখন সেটাকে বহাল রেখে তার কিছু সংস্কার মেরামত করার যে রাজনীতি যারা করে তারা ডানপন্থী, আর এটার আমূল পরিবর্তনটা সাম্যবাদী সমাজের লক্ষ্যে পরিচালিত করার জন্য যে রাজনীতি সেটা হচ্ছে বাম রাজনীতি। এখন এটা সমাজতন্ত্রের রাজনীতির মধ্যে পেটি বুর্জোয়া সমাজতন্ত্র, কাল্পনিক সমাজতন্ত্র, বুর্জোয়া সামন্ত সমাজতন্ত্র ইত্যাদি সেইগুলো জিনিসগুলো দেখিয়ে কার্ল মার্কস একটা বৈজ্ঞানিক বিশ্লেষণের ভিত্তিতে তখন সমাজতন্ত্রের একটা আদর্শিক ভিত্তি নির্মাণ করেছেন এবং সেই অর্থে তার অনুসারীরা এখন বামপন্থী হিসেবে বিবেচিত। আর যে কথাটা বলছেন সেটা হলো যে আমরা বাম রাজনীতি, আমরা হলে আমাদের দেশে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে জনগণের আকাঙ্ক্ষা ছিল বাম এবং তার লক্ষ্য উদ্দেশ্য সেটা ছিল বাম। কি বাম, কি অর্থে বাম, সেটা হলো এখানে বলা হয়েছে যে শহীদ আমাদের আমরা অঙ্গীকার যেটা করেছি যে সকল মহান আদর্শ আমাদের বীর জনগণকে জাতীয় মুক্তি সংগ্রামে আত্মনিয়োগ ও বীর শহীদদিগকে প্রাণ উৎসর্গ করিতে উদ্বুদ্ধ করিয়াছিল, সেগুলি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ইত্যাদি। তারপরেই বলা আছে আমরা অঙ্গীকার করিতেছি আমাদের রাষ্ট্রের মূল লক্ষ্য হইবে গণতান্ত্রিক পদ্ধতিতে এমন এক শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজের প্রতিষ্ঠা যেখানে সকল নাগরিকের জন্য আইনের শাসন, মৌলিক মানবাধিকার, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সাম্য, স্বাধীনতা, সুবিচার সুনিশ্চিত হইবে। মানে বাকি প্রদানকারী দল আওয়ামী লীগের তো এই আদর্শগুলো ছিল। এই আদর্শ আওয়ামী লীগের শুধু, এটা এই দেশের জনগণের লড়াই, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, ফলে জনসাধারণ লড়াইয়ের মধ্য দিয়ে এই চেতনা, এই আকুতি, এই আকাঙ্ক্ষা সেটাকে সামনে নিয়ে এসেছিল। কিন্তু স্বাধীনতা পরবর্তীকালে সে যে দেশ শাসন প্রক্রিয়ার মধ্যে ধীরে ধীরে সেগুলিকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে, এগুলি কোনোটিরই ছাপ আপনি এখন খুঁজে পাবেন না। তো যাক, সেটা নিয়ে আরেকটা বিতর্ক এখন যেই কায়দা এখন চলছে সেটা হলো জনগণের ক্ষমতা। সে আমি এই ভোটের প্রশ্ন যখন আপনি আসবেন তখন বলার চেষ্টা করব। এখন সেই গণতন্ত্র এখানে আসলে সেই অর্থে প্রতিষ্ঠিত হয় নাই, এমনকি একটা নির্বাচন সুষ্ঠুভাবে করার জায়গাও দেশে নাই। এখন নির্বাচন হলে গণতন্ত্র হয় না, নির্বাচন ফ্যাসিবাদও কায়েম করতে পারে, নির্বাচন গণতান্ত্রিক পথও প্রসারিত করতে পারে। যেমন জার্মানিতে, ইটালিতে যে নির্বাচন হয়েছিল বা আমাদের এখানে অনেক নির্বাচন আমরা দৃষ্টান্ত দেখাতে পারি, সেই সব নির্বাচন কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করে নাই। তো ফলে একটা নির্বাচন যেমন আমাদের ইয়াতে বলতে পারি 1970 সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন মুক্তি সংগ্রামের দিকে মানুষকে ঠেলে দিয়েছিল। 71 সালে আবার যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যে মালেকের গভর্নমেন্ট এটা হয়েছিল, কিন্তু সেই নির্বাচন কিন্তু ঔপনিবেশিক শাসন এবং হানাদার কবলিত পূর্ব পাকিস্তানকে পাকিস্তানের কলোনি হিসাবে ধরে রাখার জন্য এই নির্বাচনটা হয়েছে। ফলে নির্বাচনটা কেমন ভাবে হয়, কি উদ্দেশ্য কি লক্ষ্যকে সামনে রেখে হয় এবং সেই নির্বাচনের মানে উদ্দেশ্য লক্ষ্য থাকে একটা, প্রক্রিয়া থাকে একটা, এই বিষয়গুলি যদি সঠিকভাবে আমরা না বুঝি তাহলে তার ফলাফলটা পরিণতি আমরা বুঝতে পারবো না। এখন এখানে যদি আসেন আমি ওই প্রশ্নটার জবাব দিয়ে নেই, যেমন বিএনপি নির্বাচনে আসলে আমরা আসি নাহলে আসি না, এই কথাটা কিন্তু উনি একভাবে বলছেন, হয়তো আপাত দৃশ্যমানতায় এটা মনে হবে। 14 আর এবারে নির্বাচনের উদাহরণ দিব। বিষয়টা হলো আমরা জনগণের বিষয়টাকে বিবেচনা করি, কারণ এই ধরনের আওয়ামী বিএনপি রাজনৈতিক দলগুলি তারা যে তাদের একটা বিবেচনা থাকে ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া। এখন রাজনীতি যখন করে ক্ষমতায় যাওয়ার প্রশ্ন তো থাকেই, কিন্তু বিষয়টা ঠিক এই অর্থে নয়। কারণ জনসাধারণের মুডটা, আমরা যেহেতু জনসাধারণের যদি অংশগ্রহণ না থাকে, জনসাধারণের মৌলিক গণতান্ত্রিক অধিকারটা রক্ষিত না হয় এবং সেই জায়গায় এসে নির্বাচনকে মধ্যে সামনে রেখে আমরা যদি আমাদের উদ্দেশ্য আদর্শ প্রচার করতে না পারি, কারণ নির্বাচনটা শুধুমাত্র একটা ভোট দেওয়ার পরিবেশ আছে কি নাই সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু থাকলেই হয় না। যেমন ধরেন আজকে এসে যে নির্বাচনটা হচ্ছে সংসদের নির্বাচন, এটার নাম কি? এটা হচ্ছে আইনসভা। আইনসভার নির্বাচন হবে, তাহলে এদের কাজ কি? এদের কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, রাষ্ট্রীয় নীতি নির্ধারণ করা এবং সেগুলি জনগণের স্বার্থে পরিচালিত হচ্ছে কিনা বা লঙ্ঘিত হচ্ছে কিনা সেগুলি তদারকি করা। এই তো আপনি কি এই গত 5 বছর 10 বছরে কোনোদিন শুনেছেন পার্লামেন্টে আইন নিয়ে কোনো সাংসদ যারা আইনসভার সদস্য আলোচনা করতে? এবং এই সংসদের কতগুলি আইন বা হাত তোলা, কিন্তু তারা কি জনগণের সামনে গিয়ে ব্যাখ্যা করেন যে আইনটা কি জনগণের গণতান্ত্রিক মৌলিক অধিকার সংরক্ষণ করার জন্য, সম্প্রসারিত করার জন্য আইন হচ্ছে? অনেক এমপি জানেও না কি আইন, আমরা জিজ্ঞাসা করলে বলতেও পারবে না।
তো হয়তো কিছু এক্সেপশন আছে যেটা বলতে পারবেন। তাইলে এটা এবং এদের বক্তব্য আমরা শুনেন পার্লামেন্টে দেখবেন আমার এলাকায় গম কত হয়েছে, আমার এলাকায় কালবাড় ইত্যাদি, সব স্থানীয় সরকারকে স্থানীয়, তার মানে প্রশাসনিক ব্যাপার। তাদের এই বক্তব্য তার মানে স্থানীয় সরকারকে নিগেট করে দিচ্ছে এবং এটা একটা ঠিকাদারির কাজ। তাহলে আমরা কি ঠিকাদার নির্বাচন করছি না আইনসভার সদস্য নির্বাচন করছি? আচ্ছা, সংসদের বিষয়ে আসার আগে যেটি শুরু করেছিলাম, এটা ওই প্রশ্নটা শেষ করে দিই। রাজনীতিতে বাম ধারা কেন আগাতে পারছেন না এত বছরের সংগ্রামের পরও? লেনি ভাই বলছিলেন যে সোভিয়েত ইউনিয়নের পতন সহ গোটা বিশ্বে আপনার সমাজতন্ত্রের যে অবস্থা, ব্যর্থতা, সেটারই প্রভাব বাংলাদেশে পড়েছে। সেই কারণে সিপিবির মতো এত বড় একটি দল ভেঙে চুরে বিভিন্ন দলে চলে গেছে এবং অন্য যারা আছেন সামান্য শক্তি নিয়ে টিকে আছেন। সেটা হলো সমাজতন্ত্রের আদর্শ অনুসরণ না করে আপনি ফলাফল দেখে যদি বিচার করেন তাহলে সেখানে বিভ্রান্ত হয়ে যাবেন অনেক সময়। কারণ কার্ল মার্কস যখন এই সমাজতন্ত্রের আদর্শটা সামনে নিয়ে আসলেন, পৃথিবীতে খুব কম মানুষ ছিল যে যারা এই সমাজতন্ত্রের তত্ত্বগত দিকটা বুঝতো। কিন্তু রাশিয়া যখন বিপ্লব হলো, একসঙ্গে পৃথিবীর 2/3 মানুষ সমাজতন্ত্রের পক্ষে চলে আসলো। আবার রাশিয়া যখন সমাজতান্ত্রিক ব্যবস্থার পতন হলো, সঙ্গে সঙ্গে উল্টা ভাবটা চলে আসলো। ফলে এখানে সমাজতন্ত্রের শুধু রাশিয়ার উপর এখন না প্রশ্ন, এই জন্যই তো আমাদের সমস্যা যে কেউ মস্কোপন্থী ছিলেন, কেউ পিকিংপন্থী ছিলেন। এই পন্থী হওয়াটা সমাজতন্ত্রের চেতনা না। চীনে তো আছে। তাহলে চীনপন্থী মস্কোপন্থী এটা কিন্তু সমাজতন্ত্রী না। সমাজতন্ত্রের প্রয়োগ হচ্ছে এক এক দেশে এক এক রকম হবে। চীনে যেটা হয়েছে রাশিয়া সেরকম হবে না, রাশিয়া যেটা হয়েছে বাংলাদেশে হবে না, বাংলাদেশেরটা ইন্ডিয়া। কারণ প্রত্যেকটি সমাজ তার বিকাশের ধারা ভিন্ন, ফলে তার প্রয়োগও ভিন্ন হবে। ফলে এটাকে এখন সেটা হলো তারা সেটা এই প্রশ্নটা একটু বলে নেই, এটা প্রশ্নটা বলে নেই। সেটা হলো যে রাশিয়ায় যে সমাজতান্ত্রিক ব্যবস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল, এখন সেটা তার প্রয়োগে বিচ্যুতি ঘটেছে। বিচ্যুতি ঘটা মানে এখনো কি মার্ক্সের দ্বন্দ্বমূলক বস্তুবাদ এটা ভুল প্রমাণিত হয়েছে। এবং এই যে পুঁজিবাদী সমাজ শ্রেণী বিভক্ত থেকে শ্রেণীহীন সমাজের ঐতিহাসিক পরিণতি, সেটা কি ভুল প্রমাণিত হয়েছে? এখন সমাজতন্ত্র অর্থনীতি বলেন এবং তার বিভিন্ন দিক থেকে দর্শন বলেন, সমস্ত দিক থেকে সেই আলোচনার এখানে সুযোগ নেই। হ্যাঁ, কিন্তু তাহলে আমরা জনগণকে বুঝাতে পারি না কেন এবং তার সমস্যা এটা একটা প্রশ্ন নিয়ে আসি। আচ্ছা, বোকাই অস্থির হয়ে গেছে কিছু বলার জন্য, শুনতে চাই বোকাই কি বলে। বোকাই, আমার প্রশ্নটা হইল, বাঙালিরা তো ভালো কথা কয় কিন্তু ভোট পায় না কেন? ওটাই আসলে মৌলিক প্রশ্ন, সেখান থেকে শুরু করছিলাম। ভালো কথা, নীতি কথা, জনগণের কথা, একেবারে শোষিত বঞ্চিত প্রলেতারিয়াত শ্রেণীর কথা আপনারা বলেন, তাদের সংখ্যাই দেশে বেশি, কিন্তু তারাই তো দলে দলে গিয়ে আওয়ামী লীগ বিএনপির ভোট দিচ্ছে। এই বিষয়টা একটু দুইভাবে বলি। প্রথম কথা হলো যে আপনার সংখ্যাগরিষ্ঠতা দিয়ে অনেক সময় সত্য যাচাই হয় না, সেটা হয় না। কিন্তু যেমন ধরেন একটা সাম্প্রদায়িক দাঙ্গা যখন হয়, তখন ধরেন হিন্দু মুসলমানের দাঙ্গা বেঁধে গেছে, মুসলমানদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ কিন্তু দাঙ্গাবাজ, হিন্দুদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ দাঙ্গাবাজ, তখন আপনি কয়টা লোক পাবেন এর বাইরে? ফলে সেই সময় এই গরিষ্ঠতা দিয়ে কিন্তু ন্যায় অন্যায় সঠিক ব্যাঠিক বিচার হয় না। একইভাবে যেমন ধরেন একটা আঞ্চলিক দাঙ্গা, এই যে আমার নাসিরনগরে হলো বা বিভিন্ন জায়গায়, এটা বলে আমার এটা শেষ করলে হ্যাঁ তা তো বটেই, সেটার আমি ওইটা অশ্রদ্ধা করি না মানুষের মতামত। কিন্তু যখন উন্মাদনা একটা তৈরি হয়ে যায়, আঞ্চলিক দেখেন না, 2 গ্রামের মধ্যে সংঘর্ষবাদের ট্যাটা ম্যাটা এগুলো নিয়ে যখন মারামারি করতে যায়, তখন তো পুরো গ্রাম যুক্ত হয়ে যায়। এই যে যুক্ত হয়ে গেল, এটা একটা উন্মাদনা। ফলে এখন এটা দিয়ে কিন্তু তখন ন্যায় নীতি সতর্ক বিচার করা যায় না। এর অর্থ আমি এটা বলি নাই যে এখানে একটা হলো যে মুক্তিযুদ্ধের যে চেতনায় গড়ে উঠেছিল, যে সংগ্রাম হয়েছিল, সেই চেতনা থেকে দেশ যত দূরে সরবে, এই ভাবাদর্শ অনুসারীরা তত পিছিয়ে পড়বে। আর তার সঙ্গে বামপন্থীদের ভুলভ্রান্তি নিয়ে আমি তা বলছি না। বামপন্থী রাজনীতিরও আমরা যদি অনেক পরে এসেছি, তারও অনেক বড় বড় ভুলভ্রান্তিতে ছিল এবং যে কারণে গণবিচ্ছিন্নতা হয়েছে। এখন যেটা আছে সেটা হলো যে পরিস্থিতি যখন একবার বৈরিতার দিকে চলে যায়, তখন সেটাকে তুলে আনা খুব কঠিন। যেমন ভোটের কথা যে বলছেন, ভোট হবে কিভাবে? আজকের কাগজে একজন আমলা ছিলেন ডক্টর সাদাত হোসেন, তিনি মন্ত্রী পরিষদ সচিব ছিলেন, অভিজ্ঞ মানুষ। আজকে তারই একটা লেখার একটি ছোট্ট অংশ আমি আপনাদের শোনাই। তিনি বলছেন, আমরা যদিও এটা বলছি যে এখন এই ইলেকশনে যেটা হয় অতি ধনী এবং অতি ক্ষমতাবান হওয়ার একটা প্রক্রিয়া, টাকা পেশি শক্তিতে, যেগুলি বললাম না। উনি যেটা একটু খোলামেলাভাবে বলছেন, সাম্প্রতিককালে আমাদের দেশে দুর্নীতি, লুটপাট, চুরি ডাকাতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিন্ডিকেটবাজি, টাউটারি, তাবেদারি, মোসাহেবি, বাটপারি, দলবাজি, মাদক কারবার, চোরাচালান, দখলবাজি ইত্যাদি অনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে অনেক নিকৃষ্ট মানের লোক বিপুল আয় সম্পদের মালিক বনে গেছেন। তারা যৌক্তিক, পরিশীলিত ও শোভন আচরণের ধার ধারে না। তাদের কাছে সামাজিক মূল্যবোধের 1 পয়সার দাম নাই। তাদের বদ্ধমূল ধারণা টাকা ও পেশি শক্তির বলে সবকিছু করা যায়। এই ধারণার বশবর্তী হয়ে তারা সংসদ সদস্য হওয়ার ইচ্ছা পোষণ করতে থাকেন। এই এক সময় ইচ্ছাটা এত প্রবল হয় যে
একশো ইচ্ছাত্তর মোটা অঙ্কের টাকা খরচ করে মনোনয়নপত্র কিন্তু ইত্যাদি অনেক ব্যাখ্যা করেছেন। তাহলে পরিবেশ যখন সদস্যই তো এরকম না, না তা না, সেটা বলছি না, পোষণ করে সবাই তো আর নির্বাচিত হয় সেটা না। একটা আবহাওয়া তৈরি যখন হয়ে যায়, এখন একজন বাস্তবে এখন যে পরিমাণ যে টাকা এবং পেশি শক্তি এবং তার সঙ্গে যে নির্বাচনের প্রশ্নটা আসলে আমি তো যদি আপনি সমাধান তখন আমি বলবো, ফলে এই পরিস্থিতিটা আমি শুধু একদিন বলছি না, তারপরে জনগণকে এখান থেকে ফিরিয়ে আনার জন্য বামপন্থীরা বড় দায়িত্ব আছে। সেই দায়টা পালন করতে কি সমস্যা হচ্ছে সেটা জানবো একটা ছোট্ট বিরতির পরে, এবং লেনিন ভাইয়ের কাছে ফেরত আসবো এই বিষয়ে। আশা করছি বিরতির পরও আপনারা আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনারা দেখছেন বলা না বলা, নাগরিকের সংবাদ ভিত্তিক অনুষ্ঠান। আমরা আজ আলোচনা করছি নির্বাচনে বাম রাজনীতির অবস্থান নিয়ে। আমরা বোকাইয়ের একটা প্রশ্ন আছে, এটা শুনে নিয়ে লেনিন ভাইয়ের কাছে আসি। শুনি বোকাই। এখন আমার কথাটা হইলো, বড় দুই দলে তো অনেক বাম নেতা, এই যে বাম থেকে এত ডানে যাওয়ানের ঝোঁক কেন? সেটা একটু জবাব বোধহয় লেনিন ভাই দিচ্ছিলেন যে বাম রাজনৈতিক দল, বিশেষ করে সিপিবির মতো একটি বড় দল, এবং 91 সালের নির্বাচনে সিপিবি থেকে 5 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। 5 জন দুদলে ভাগ হয়ে গেছেন, 3 জন আর 2 জন করে। এরপরে আর কেউ নির্বাচিত হয়েছেন বলে আমার মনে পড়ছে না। যেহেতু গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষের কাছে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া, সংসদে যাওয়া বা সরকারে যাওয়াটাই মুখ্য ব্যাপার, সেখানে এই অনেক বছর ধরে আমরা, আচ্ছা, জাতীয় সমাজতান্ত্রিক দল জনাব হাসানুল হক ইনুর এবং ওয়ার্কার্স পার্টি জনাব রাশেদ খান মেননের, ওনারাও বাম রাজনীতি করেন। ওনারা অনেক দিন ধরেই 14 দলে বা আওয়ামী লীগের সাথে আছেন, সরকারের অংশ আছেন, কিন্তু আদর্শ উদ্দেশ্য সবই তো আওয়ামী লীগের অনুসরণ করছেন। তো ওনাদের বাম রাজনীতির অবস্থানটা কি আদৌ আছে, আলাদা করে কি দেখা যায়? দেখেন, এই যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি আপনি এক কথায় বলেন যে এটা হচ্ছে প্লুরালিস্টিক একটা সোসাইটি, বহুজন, বহু মত, বহু পথ, এটা থাকবে। এবং বাম ধারাতেও আপনি যদি বলেন যে বামপন্থী তারা একটা দল না, ডানপন্থীও একটা দল না, কেমন, বামেও অনেক বিভাজন আছে, ডানেও অনেক বিভাজন আছে, মধ্যবর্তী যাদের বলে, আমি যেটা বললাম মধ্যপন্থা, সেখানেও মানুষ নানান ভাবেই জিনিসগুলোকে ভাবে। কাজেই এই ভাববার স্বাধীনতা যদি আপনি না রাখেন, তাহলে তো ওই সোসাইটিকে আপনি গণতান্ত্রিক বা একটা প্লুরালিস্টিক সোসাইটি আপনি বলতে পারেন না। সুতরাং এটা চিরকালই চলে এসছে। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে আপনার বোকায়ের প্রশ্ন যে ডান থেকে বাম থেকে ডানে কেন। হ্যাঁ, আসলে ডান বামের প্রশ্নটা 2 ভাবে আসে। একটা আছে সুবিধাবাদ থেকে, এতে কোনো সন্দেহ নাই। যারা দীর্ঘদিন বামপন্থী আন্দোলন করছেন, তখন যখন দেখেন যে বামপন্থীদের কোনো গণভিত্তি নাই, ভোট পাওয়ার কোনো স্বাধীনভাবে বামপন্থী কোনো দলের ব্যানারে কোনো মার্কা নিয়ে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা থাকে না। তারা হয়তো চেষ্টা করে তার স্ব দল থেকে বা জোট থেকে করার। তারপরে যখন দেখা যায় কোনোভাবে এটা করা যায় না, তখন তারা চুজ করে যে যাদের কিছু গণভিত্তি আছে, যাদের নির্বাচিত হওয়ার আকাঙ্ক্ষা আছে, হ্যাঁ, যার কাছে ওই আদর্শ বা আপনার মূল্যবোধটা কাছাকাছি, হ্যাঁ, তারা মনে করে যাচ্ছে এইখানে গেলে আমার এই পারপাসটা সার্ভ হবে, আমি আদর্শ রক্ষা করতে পারি, অথবা একই সঙ্গে আমি সংসদ সদস্য হতে পারি ইত্যাদি। তো এরকম যারা চিন্তা করেন তারা অনেক সময়ে এই শিফট করেন। এবং এটা ডানও কিন্তু ফোনে আছেন, কেটে যেতে পারে, আমরা নিয়ে নিই। কে বলছেন, কোত্থেকে? ওয়ালাইকুম আসসালাম। আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। কিছুক্ষণ আগে খালিকুজ্জামান সাহেব একটা প্রশ্ন করলেন ডাক্তার সাদাত সাহেবের উপন্যাসে একটা প্রতিবেদনের উপরে, যে সবাই মানে নির্বাচিত হয় এই কারণে। আপনি বলেন যে সবাই কিন্তু হয় না। তা আমার দৃষ্টিতে মনে হয় সবাই হয়। ক্ষমতাসীন যারা থাকে তাদের থেকেই বেশি ম্যাক্সিমাম এগুলো হয়, আর আঙুল খুলে কলা গাছ হয়ে যায়, তাই না? কথাটা ঠিক কিনা? জি, ওনাদের কাছ থেকে শুনবো আপনার এই মতামত সম্পর্কে। আর কোনো প্রশ্ন না থাকলে আমরা পরে যিনি আছেন তার কাছে যাই। হ্যালো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এক্স কমরেড হুমায়ুন কবির, জি, মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বলছি। আমি লেলিন ভাইয়ের কাছে ছোট্ট একটা প্রশ্ন করবো কি। এক নম্বর হলো জি, যে কমরেড ফরহাদের মৃত্যুর পর এই যে লক্ষ লক্ষ আমরা যারা কমরেড হয়েছিলাম অনেক সাধনা করে, আমাকে কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ পাইতে 6 বছর আমাকে সাধনা করতে হয়েছে। এই সাধনা কইরা পুলিশের টর্চারিং মায়ের মুখ খাইয়া আহত হইয়া আজকে ওনারা নেতৃত্বরা এই মানে বিভিন্ন দলে চলে গেছে, কিন্তু আমাদের যারা যারা নেতা হয়েছে তারা কি কখনো আমাদের খোঁজ খবর নিছে? তাদের কি দায়িত্ব, নৈতিক দায়িত্ব ছিল না যে আমাদের কমরেডরা গরিব কৃষক শ্রমিক দিনমজুর ওরা কোদাল টুকরি ওরা কে কোথায় আছে তাদের খোঁজ খবর নেওয়া কি উচিত ছিল না? এক। 2 নম্বর হলো পরবর্তীতে গণজাগরণ মঞ্চের মধ্যে আমাদের ছাত্র ইউনিয়নের ওবিসির এই সমস্ত ছেলেমেয়েরা এই অবস্থান কৈলাসেরা যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর করা হয়েছে, অথচ লেলিন ভাই থাকা অবস্থায় পুলিশ দেয় সেই গণ আদালত মঞ্চের এই ছাত্র ছাত্রীদেরকে মায়ের পিট করে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়া যে এরা নিশাখোর এই সমস্ত এগুলো করা হয়েছে। এগুলা কি লেলিন ভাই কি দেখেন নাই? আমি লেলিন ভাইয়ের কাছে আমি আসলে আপসেট হয়ে গেছি কি আমি বলবো না, আমি নিজেও একজন আহত মানুষ, যুদ্ধাহত। তারপর এই লেলিন ভাইদের আহ্বানে যেদিন শহীদ নূর হোসেন শহীদ হয়েছে আমি কমিউনিস্ট পার্টির অফিসের সামনে আমার নির্মঙ্গের 2টা। জি, আপনার আবেগের জন্য আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আলিনী ভাই নিশ্চয়ই আপনার বক্তব্য পুরোটাই শুনেছেন, আমরা আলিনী ভাইয়ের কাছ থেকে শুনি। জি, আমি কিন্তু আগের প্রশ্নটা শেষ করিনি। জি, হ্যাঁ, যে ডান থেকে বাম থেকে কেন ডানে ওটা যায়? শেষ করে তারপরে এটা আমি সংক্ষেপে বলি যে আসলে এটা একটা সুবিধাবাদী অবস্থান থেকেও কেউ কেউ ডানে যায় নাই তা না। হ্যাঁ, সিপিবি থেকে যারা আমার বিবেচনায় যারা সেই সময় যে 5 জনের কথা বললেন তার মধ্যে বিএনপিতে গেছেন, তারা নিছক সুবিধাবাদ থেকে গেছেন। কারণ মানে সিপিবি আর যাই হোক না কেন, যে দলিলটা উনি পাঠ করলেন সংবিধান, সেই সংবিধানের প্রথম থেকে এটার দৃঢ় সমর্থক। হ্যাঁ, বাঙালি জাতীয়তাবাদের সমর্থক, ধর্মনিরপেক্ষতার সমর্থক, হ্যাঁ, সমাজতন্ত্র ইত্যাদি ইত্যাদি। এবং বঙ্গবন্ধু যতদিন জীবিত ছিলেন ততদিন বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে জয় বাংলাও বলতেন। কাজেই সিপিবির এই যে ঐতিহ্য, আওয়ামী লীগের সাথে ঐক্য রক্ষা রেখে সেই পাকিস্তানি আমল থেকে আপনার 90-এর পর্যন্ত তারা মূলধারার সাথে ছিলেন। সেইখান থেকে যদি কেউ এই অবস্থানটা পরিত্যাগ করে যখন জাতীয়তাবাদী দল, ধর্মাশ্রিত জাতীয়তাবাদ, সাম্প্রদায়িক বিএনপিতে যায়, তাকে আমি সুবিধাবাদ বলি। আর যারা আন্তর্জাতিক পরিস্থিতির কারণে যে না এই সিপিবি দিয়ে আর আমরা অগ্রসর হতে পারছি না, এই বিতর্ক সিপিবির অভ্যন্তরে ছিল বলেই ভেঙে গেছে। কাজেই যারা মনে করছে যে হ্যাঁ এটা ধরেই আমরা আগাবো, মার্ক্সবাদ লেনিনবাদ ধরে, তারা আছেন। আর যারা আমরা মনে করেছি যে না আমাদেরকে নতুন করে ভাবতে হবে এবং এখানে অল্টারনেটিভ আমাদের কাছে নাই, কাজে যদি বাংলাদেশে প্রগতিশীল গণতান্ত্রিক সেকুলার ধারা এবং উন্নয়নের ধারায় এগিয়ে নিতে হয়, গরিব মেহনতি মানুষের কিছু করতে হয়, তাহলে আওয়ামী লীগে যাওয়া দরকার। এবং তারা কিন্তু কোনো ব্যক্তিগত সুবিধাবাদ থেকে সেখানে যায় না। এবং যারা জয়েন করেছেন তাদের মধ্যে আমাদের অনেক আগে মতিয়া চৌধুরী করেছিলেন, এবং আমরা মতিয়া গ্রুপ করতাম ছাত্র ইউনিয়নে। হ্যাঁ, নিশ্চয়ই কেউ বলবে না যে মতিয়া চৌধুরী সুবিধাবাদী, কেউ নিশ্চয়ই বলবে না যে সে অসৎ। হ্যাঁ, ত্যাগ তিতিকার একটা মূর্ত প্রতীক মতিয়া চৌধুরী। নাইট সাহেব 10 বছর মানে মন্ত্রিত্ব করলেন, তিনি ওখানে নির্বাচিত হলেন। হ্যাঁ, নিশ্চয়ই অন্য ব্যর্থতা নিয়ে 10 কথা বলা যেতে পারে, কিন্তু তার ইন্টিগ্রিটি নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলবে না। আমাদের ইয়াফেজ ওসমান এক সময় ইকসুর ভিপি ছিলেন, ছাত্র ইউনিয়ন করতেন। বা এই ধরনের বাম থেকে যারা গিয়েছেন তারা অনেকেই কিন্তু ভূমিকা রেখেছেন, এবারও কিন্তু তারা অনেকে নমিনেশন পেয়েছেন। এখন ওইটার সাথে আমি রিলেট করি, ওই যে বলেন যে এই যে আপনারা বাম, আপনারা কেন ভোট করেন না? এখন সবাই কি নমিনেশন চায়, সবাই কি ভোট করবে? আমি যেমন পার্সোনালি আওয়ামী লীগে জয়েন করার পরের থেকে আমি সিদ্ধান্ত নিছি আমি ভোট করতে পারবো না, আমি ভোটের মানুষ না। কিন্তু দ্যাট ডাজ নট মিন যে আমি অনেক ভূমিকা আছে, আমার অন্য কোনো কাজ নাই। আমি আওয়ামী লীগে যখন যেই কাজ আমার উপর অর্পিত হয়েছে সেটা আমি করছি, এবং আমি মনে করি যে সবাইকে ইলেকশন করতে হবে, এই ধারণাটাই ভুল। জি। দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি বললেন
আমার যেই এক্স কমরেড যেটা বললো, আমি তার প্রতি সহানুভূতিশীল। হ্যাঁ, আমরা যখন পরিবর্তন করে কমিউনিস্ট পার্টির থেকে আওয়ামী লীগে জয়েন করি, তখন আমরা একটা গণতান্ত্রিক সম্মেলন করেছিলাম এবং সেখানে চলে আসেননি, জননেত্রী শেখ হাসিনা সেখানে এসেছিলেন এবং সবাইকে আমরা আহ্বান জানিয়েছিলাম যারা আমাদের সাথে একমত আসেন তারা আওয়ামী লীগে জয়েন করেন। যে যারা জয়েন করেছে তারা নানানভাবে আওয়ামী লীগের বিভিন্ন টায়ারে তারা কাজ করছে, আর যারা করেননি, যারা কিছু নিষ্ক্রিয় হয়ে গেছেন, আর যারা করেননি তারা বর্তমান সিপিবির সাথে আছেন। এখন ওনার প্রতি দায় দায়িত্বটা আওয়ামী লীগের না, কিন্তু ব্যক্তিগতভাবে আমার সে বলতে পারে যে হ্যাঁ আপনাকে আমি নেতা মানতাম, আপনি কেন গেলেন না। হ্যাঁ, সেটা যদি অপরাধ হয়ে থাকে সেই অপরাধ আমি স্বীকার করি, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগের এটা দায়িত্ব না। দল হিসাবে যেই দলের আদর্শের প্রতি তিনি এখনো আনুগত্য রেখেছেন তাদের। খালেক ভাই, প্রায় শেষের দিকে চলে আসছি। এবার তো আপনার নির্বাচনে অংশ নিচ্ছেন বাম রাজনৈতিক জোট হিসেবে আলাদা, আরো অন্যান্য বাম দল আছে, 14 দলের মধ্যে আছে, তাদের অবস্থান আলাদা। কিন্তু নির্বাচন যা হতে যাচ্ছে বা নির্বাচনী আপনাদের পর্যবেক্ষণ অবস্থান যাই হোক না কেন, এবারে নির্বাচনে কি প্রত্যাশা করছেন আপনাদের বাম সম্পর্কে? এর আগে আমি ওই আগে দুই একটা কথা একটু এক এক করে বলে যাই। একটা হলো যেটা বলছেন যে আমরা জয় বাংলা স্লোগান দেই না, জয় বাংলা, বাংলাকে জয় করার জন্য স্লোগান দিয়েছি, যুদ্ধ করেছি। এখন সমাজতন্ত্র করতে হবে, আমরা জয় সমাজতন্ত্রের কথা বলি, জনতার জয়ের কথা বলি। আর একটা হলো একজন বলছেন যে ভালো নির্বাচনের দক্ষতা নাই, আমাদের ওই লজ্জা হয় না। লজ্জা হয় যখন দেখি যুদ্ধ অপরাধীরা 6 বার জিতে। আমাদের লজ্জা হয় যখন দেখা যায় যে লুটপাটকারীরা তারা সেখানে তারা শেষ না, ফাঁসি এলেও তারা আবার এখনো যারা আছে অনেকে যারা 6 বার জিতার কৃতিত্ব অনেকে জাহির করেন, তাহলে তাদের ইতিহাস ব্যাকগ্রাউন্ড কি। ফলে আবার এটা লজ্জা হয় যখন আমরা দেখি জনগণ যে শক্তিকে পরাস্ত করে, শাসক দল তাদেরকে পুনর্বাসিত করে। কদিন আগে 27 তারিখে মিলন দিবস গেল, এই মিলনের হত্যাকারী যেমন বুকে পিঠে গণতন্ত্র মুক্তিবাগ স্বৈরাচার নিপাত জাগতর হত্যাকারীদের সঙ্গে আজকে আঁতাত করে তারা কিন্তু ক্ষমতার অংশীদার হয়ে আছে, তখন লজ্জা হয়। 71 সালে মুক্তিযুদ্ধে যাদের পরাস্ত করা হয়েছিল তারা যখন ক্ষমতার অংশীদার হয় তখন লজ্জা হয়। তো ফলে এগুলি কিন্তু এর কথা বলি যে এটা ওই কথাটা শেষ করে দিই, যারা বলছেন যে এই নীতি বর্জিত হয়, এখন ওই বামপন্থী ডান ইয়েতে গিয়ে বামপন্থীরা সেখানে তার লক্ষ্য অর্জন করতে পারবে না। তাহলে একটা হয় কি, সেটা হলো যেমন একটা যদি বলছেন বিভ্রান্ত হয়, হয়তো হতাশ হয়, আর নাহলে সুবিধাবাদে যায়। তাহলে অনেক সময় কৌশলের কথা বলা, নীতি বর্জিত কৌশলের নাম হলো সুবিধাবাদ। ফলে সেই বিষয়গুলি ধরনের। আর যেটা বলছেন যে ব্যক্তিগতভাবেও যদি বলেন যে সেটা এরকম না যে আমরা ভোটের ইয়ের জন্য না, ভোটটা জনগণের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি না করে সেটা করা ঠিক না। সেটাই এখন বলছেন যে আমাদের যে বামপন্থীদের নির্বাচনের যে পরিবেশ, সেটা মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার একজন আছেন, তিনি তার যে বক্তব্য রেখেছেন 71 পৃষ্ঠার একটা উনি রিপোর্ট দিয়েছেন, বরিশালের নির্বাচন এবং গাজীপুরের নির্বাচনের রিপোর্ট। এটা আমি পড়ার সময় নাই, এটা পড়লে আপনি বুঝবেন পরিবেশ কেমন আছে। তো সর্বশেষ বলি, সেটা হচ্ছে যে একটা নীতিকে জলাঞ্জলি দিয়ে শুধু ব্যক্তির গোষ্ঠীর ক্ষমতায়ন, আমরা সংবিধানের এখানে 7 নম্বরে বলা আছে জনগণের ক্ষমতায়ন। তাহলে জনগণের ক্ষমতায়ন যদি হয় সেটা, আর যদি সেখানে ব্যক্তি গোষ্ঠীর ক্ষমতায়ন হয়, গণতন্ত্র হয় না। ফলে ওই লড়াইটা আপনাকে চালাতে হবে। ন্যায় নীতি বোধ যদি অল্প কিছু লোক ধারণ করে তাহলে জাতি একদিন পথ পাবে। আর যদি সবাই আদর্শ জলাঞ্জলি দিয়ে গড্ডালিকা প্রবাহে চলে, তাহলে মুক্তিযুদ্ধের আদর্শ বলি, চেতনা বলি সব ধ্বংস হয়ে যাবে। খালেক ভাই, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে শেষ করতে হচ্ছে এই পর্যায়ে। দেখা হবে আবার অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো এবং নিরাপদে থাকবেন।